আসসালামু আলাইকুম। তো বলেন তো এখানে কি করছিলাম? এটা হচ্ছে বীজ ধান। তো বীজ ধান থেকে কি করব? এটাই তো সবার মনে এখন প্রশ্ন জাগবে। তো বীজ ধান থেকে আসলে আমি গজ তৈরি করব। কারণ হচ্ছে বীজ ধানের গজ দিয়ে এক প্রকার পিঠা বানাবো, যেটা কিনা আমাদের অঞ্চলে পচা পিঠা নামে বেশি পরিচিত। কেউ কেউ আবার গজ পিঠাও বলে থাকে। তো এই পিঠাটা কিন্তু একটু লং প্রসেসে, কারণ এখানে ধানটা গজ বের হতে হতে কিন্তু 4 থেকে 5 দিন লাগে প্রপারভাবে। আর এই পিঠাগুলো কিন্তু আমরা ছোটোবেলায় দেখেছি, আমার দাদি নানিরা কিন্তু তৈরি করেছে। আর এখন সচরাচর যেহেতু দেখা যায় না, তো সেই জন্য আমি একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। একটা ব্লগে অল্পটুকু দেখাইলে হয়তো অনেকে বুঝতে পারবে না। তো এখানে হচ্ছে 24 ঘন্টা আমি গতকালকে ঠিক এই টাইমে আমি ধানটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আর আজকে সেই টাইম অনুযায়ী 24 ঘন্টা পর সেই পানিটা সেকে একটা ন্যাকড়া, এই ন্যাকড়াটা কিন্তু আমি দেখিয়ে দিলাম যে 4 ভাঁজ। তো এই ন্যাকড়াটা একটু মোটা করে সেই পানিটা ঝরিয়ে ভিজা ন্যাকড়ায় বেঁধে রেখে দিব আরও 24 ঘন্টার জন্য। তো ফিরে আসছি পরবর্তী 24 ঘন্টা পর কি অবস্থা দেখার জন্য। তো পরের দিন আবারও চলে আসলাম দেখার জন্য ঠিক 24 ঘন্টা পর। এখানে কিন্তু খুব সুন্দরভাবে গজ বেরিয়ে গেছে। গজটা পুরোপুরি বের হয়নি, শিকড়ের মতো জিনিসটা আগে বের হয়, আর গজটা কিন্তু খুব ছোট ছোট। তো এই পর্যায়েও পিঠা বানানো যাবে, তবে গজটা আর একটু গুঁড়ো হলে ভালো হয়। তো এই অবস্থাতে যেহেতু ন্যাকড়াটা ভিজা ছিল আর বেশ পুরু ছিল, তো সেই জন্য আমি ভালো করে ধানগুলো আবার ধুয়ে নিব। ধুয়ে আবার একইভাবে সেকে এই ন্যাকড়ায় বেঁধে রেখে দিব। আবারও একদিন বা 2 দিনের জন্য রেখে দিব, তাহলে পুরোপুরি গজটা বের হবে খুব সুন্দরভাবে। তো পরবর্তীতে আর কি পরবর্তী ব্লগে দেখতে পাবেন যে পরবর্তী 24 ঘন্টা পরে গজটা ঠিক কেমনভাবে বের হয়। এবং পিঠা বানানোর যে পুরো প্রসেসিংটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে বাতাবি লেবু। তো এখানে মেয়েদেরকে নিয়ে বাতাবি লেবুটা একটু মাখা করে খাবো। আসলে ওইভাবে করে ব্লগ শ্যুট করা হচ্ছে না, কারণ দেশের যে পরিস্থিতি, মোবাইলটা হাতে নিলে শুধু মন চায় খবরাখবর দেখি। তো এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এমন এমন কিছু লোকজন কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে, যদিও তারা খুবই সামান্য পরিমাণ এবং খুবই দুর্বল প্রকৃতির মানুষ, মানসিকভাবে খুবই দুর্বল আমি বলবো। কারণ হচ্ছে আমাদের দেশে এমন এমন কিছু মানুষ এখনও আছে যারা হচ্ছে কিনা মন মানসিকতা এরকম যে পাশের বাড়ি আগুন লেগেছে তো কি হয়েছে, আমার গ্যাসটা বেঁচে যাক বা আমার 2টা লাকড়ি বেঁচে যাক, আমি ওইখানেই আলু পোড়া দিয়ে খাবো। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরে ভাই, এখন আর সেই দিন নাই রে ভাই যে আপনি ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে পার পেয়ে যাবেন। ঠিক আছে, তার দৃষ্টান্ত হচ্ছে এই আনসার বাহিনীর আন্দোলন। একদম উচিত শিক্ষা হয়েছে। আর যাতে এই ধরনের মন মানসিকতা এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট, যেটা কিনা অন্যর ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বা হচ্ছে কোনো যুক্তির বাইরে থাকবে, যুক্তিসঙ্গত কোনো বিষয় না হবে, তো সেই সব দাবি দাওয়া নিয়ে যেন এইরকম আন্দোলনে আর কেউ নামাতে। তো এটা একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকলো। এখন বিভিন্ন চ্যানেলে দেখি যে কাজের লোকরাও কিছুদিন পরে যারা বাসাবাড়িতে বুয়ার কাজ করে, বা আমি কাউকে ছোট করছি না, জাস্ট মজা করে, অনলাইনে কিন্তু অনেকেই কন্টেন্ট ক্রিয়েটররা মজা করে করে বিভিন্ন টিলস বানাচ্ছে যে কাজের বুয়ারাও কিছুদিন পরে হচ্ছে যে ডক্টর ইউনূস স্যারের বাড়ির সামনে, বাসভবনের সামনে গিয়ে বলবে যে হচ্ছে আমরাও বউয়ের দাবি, আমাদের এখন বউয়ের দাবি, আমরা তো অনেক কাজ করি ঘরের, তাহলে আমরা কেন কাজের লোক হয়ে থাকবো, আমাদের স্ত্রীর মর্যাদা দিতে হবে। তো বিষয়টা কিন্তু এখন সেরকমই হয়ে দাঁড়িয়েছে, যদিও হাস্যকর, তারপরেও কিন্তু আসলে দেখা যাচ্ছে বিষয়টা এরকমই হয়ে গেছে। যারা জেনে শুনে আনসার বাহিনী হোক বা হচ্ছে বিভিন্ন যারা বেসরকারি সংস্থা, এখন কিন্তু একের পর এক হচ্ছে এইভাবে তারা বিভিন্ন আন্দোলনে নামছে। আর এইরকম সংকটকালীন সময়ে বাংলাদেশের মধ্যে যে এতগুলো জেলা পানির নিচে, তো এই বন্যা কবলিত মানুষদের পাশে যখন গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু দাঁড়িয়ে গেছে, ঠিক সেই সময়টা আসলে এই রাষ্ট্র সংস্কারের কাজে বা হচ্ছে বিভিন্ন সংস্কারমূলক কাজ থেকে এবং এই বন্যার্তদের সাহায্য সহযোগিতাকে ব্যাহত করার জন্যই মূলত ইন্টেনশনালি তারা হচ্ছে যাতে রাষ্ট্র পরিচালনায় বাধাগ্রস্ত করতে পারে,
সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনায়, সেই চেষ্টাটাই কিন্তু তারা করতে চেয়েছিল। এবং তারা যে দাবি দেওয়া নিয়ে গেছিল তার কিন্তু আংশিক দাবি দেওয়া তখনই বলে দেওয়া হয়েছিল, তাদের যে রেস্ট প্রথাটা সেটা তুলে দেওয়া হয়েছিল এবং জাতীয়করণের জন্য আলোচনা করা হবে 1 সপ্তাহ পরে সেটা জানানো হবে বলা সত্ত্বেও কিন্তু তারা পুরো সচিবালয় ঘেরাও করে ত্রাণের গাড়ি টাড়ি আটকে রেখে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করেছিল। তো যাই হোক, এবং ছাত্রদের গায়ে হাত তোলার মতন অপরাধও কিন্তু তারা করেছে। তো সেখান থেকে বলবো যে ভাই, আপনারা যদি রাষ্ট্রের সংস্কারে অংশই হয়ে থাকেন, রাষ্ট্রের অংশই হয়ে থাকেন, তাহলে সর্বপ্রথম আনসার বাহিনীর দায়িত্ব ছিল বন্যা কবলিত এলাকায় গিয়ে তাদের পাশে দাঁড়ানো, উদ্ধার কাজে সহযোগিতা করা, এগুলো তাদের দায়িত্বে পড়তো। তারা তাদের দায়িত্বটাকে অস্বীকার করে তারা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাষ্ট্র কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্যই আসলে এই জিনিসগুলো করেছে, যাতে সরকারিভাবেও জিনিসগুলো ব্যাহত হয়, বন্যা কবলিত এলাকায় ত্রাণের গাড়িগুলো অবরুদ্ধ হয়ে যায়, যাতে রাষ্ট্রের কাছে একটা বাংলাদেশের যে ভাবমূর্তিটা তৈরি হচ্ছে সেই ভাবমূর্তিটা সারা বিশ্বের কাছে যেন নষ্ট হয়, সেই চেষ্টা, অপচেষ্টা বলবো, চেষ্টা না, এই অপচেষ্টাটাই কিন্তু এক একটা গ্রুপ একভাবে কিন্তু করেই যাচ্ছে এবং আমাদের ছাত্র জনতা একভাবেই কিন্তু তাদেরকে প্রতিহত করে যাচ্ছে। কিন্তু জানি না এই জিনিসটা আর কতদিন হবে। আমরা এখন একটু শান্তি চাই, আমরা সাধারণ মানুষ এখন একটু শান্তি চাই। এবং যিনি আমাদের রাষ্ট্রপ্রধান, উনি কিন্তু একজন নোবেল বিজয়ী, এটা আমাদের মাথায় রাখতে হবে যে নোবেল বিজয়ী বিষয়টা কি, এটা কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না, সারা বিশ্বের মধ্যে এটার বিস্তৃতি। তো যেহেতু আমাদের রাষ্ট্রটা একজন নোবেল বিজয়ীর কাছে আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রটা এখন নিরাপদে আছে। কারণ একজন নোবেল বিজয়ী, যে একটা নোবেল বিজয়ী, ওনার একটা রাষ্ট্রপ্রধান হয়ে ওনার চাওয়া পাওয়ার তেমন কিছু আছে বলে আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি না। উনি রাষ্ট্রপ্রধান হয়ে কি আর পাবেন, তার থেকে অনেক 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 গুণ বেশি কিন্তু তিনি তার জীবনে অলরেডি পেয়ে গেছেন। তো যাই হোক, সবাই উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই যে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান, আমাদের প্রধান উপদেষ্টা, তার উপরে বিশ্বাস রাখেন। আশা করছি আমাদের দেশটাতে ভালো কিছুই হবে। তো যাই হোক, এরকম ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার আর কেউ চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আনসার বাহিনীর মতো অবস্থায় আপনাদেরও হবে। তো সেটাই আর কি বলছিলাম। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আসলে না বলেও পারছি না, এটা নিয়েই সারাদিন খবর দেখি, এটা নিয়েই সারাদিন মাথার মধ্যে ঘোরে। তো ভিডিওতে আর কি বলবো, এটা নিয়েই কিছু কথা বলে ফেললাম। তো কারো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো বাতাবি লেবু মাখা করে খেয়ে প্রচণ্ড ঝাল হয়েছিল। এতদিন ধরে ঝাল কিনি, কাঁচা ঝাল, ঝালে কিন্তু কোনো ঝাল হয় না, সে অনুযায়ী 2টা মরিচ দিয়েছিলাম, এত পরিমাণ ঝাল হয়ে গেছে যে মানে খেয়ে আর কি লাফালাফি করার একটা কায়দা। আর এই তো তারপরে এখন চলে আসলাম রান্নাবান্না করতে। এখানে নিয়েছি মোচন গাগরা মাছ, সাথে আলু আর বেগুন। তো এটা রান্না করব। আর গতকালকে মুরগির গোশ রান্না করা ছিল, অনেকটা রয়ে গেছে, তো ওইটা আর এই তরকারি দিয়ে হয়ে যাবে, আজকে আর অন্য কোনো তরকারি রান্না করব না। তো ভাত রান্না করা হয়ে গেছে, আর এখন তরকারিটা নামিয়েই খেয়ে দিয়ে দিব একটা ঘুম। গোসলও হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে আমরা ভাতটা খেয়ে দিব একটা ঘুম, কারণ রাতের বেলা অনেক রাত পর্যন্ত খবর টবর দেখেছি, তো সেই জন্য আর কি এখন চোখে ঘুম, চোখটা মনে হচ্ছে এখনই বন্ধ হয়ে যাচ্ছে। তো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বিশাল একটা ঘুম দিয়ে উঠবো, আর শ্যুট টুট করবো না, একবারে সন্ধ্যার পরে আবার আসবো আপনাদের সামনে। বন্ধুরা, বিশাল একটা ঘুম দিয়ে উঠেছি, এখন বেশ ফ্রেশ লাগছে। আর মেয়েরা এবং মেয়ের বাবা 3 জনে মিলে মুড়ি মাখা করছে, আর আমি এদিকে চা করে নিচ্ছি। তো মনটা একটু চা চা করছে, মাথাটা একটু ভার ভার ছিল, এখন অনেকটা ভালো লাগছে। তারপর একটু চা খেয়ে নিব আদা লবঙ্গ দিয়ে, আদা লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে সুন্দর করে চা বানাবো। চা বানিয়ে একটু খাবো, তাহলে হয়তো মাথাটা একটু হালকা হবে, ভালো লাগবে। তো চাটা কিন্তু হয়ে গেছে, আর ওইদিকে মুড়ি মাখার কাজও চলছে। চানাচুর মাখাও, শশা দিয়ে মজা লাগে চানাচুর মাখা খাইলে। এরকম খাওয়ার দরকার নেই তোমার। নাও এই ব্যাট তুমি তো দেবো না, এতগুলো টাকা 1100 টাকা খালি মাছ, 1100 টাকা
এনে খা তো খায় না আরে খাদ্য সাথে সব খায় না খাবো না তো ভালো খায় না আমার বলো খাদ্য সব খায়। তো এরা তো শশা টশা কেটে সব কিছু রেডি করে নিয়েছে, কিন্তু মুড়ি আসলে ছিল না। আমার একদমই মনে নেই যে মুড়ি ছিল না। তো যাই হোক, বয়মের নিচে অল্প কিছু ছিল, সেটাই মাখানো হয়েছে। সবাই এখন টানাটানি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।